আচ্ছা, তোমাদের হচ্ছে ইকোনমিক্স, একটা মিনিট, 23। আচ্ছা, টেস্টের প্রশ্ন, বোর্ড কোয়েশ্চেন টেস্টের প্রশ্ন সলভ হচ্ছে আজকে আমাদের। এটা নিয়ে 8 নাম্বার ক্লাস হবে এখন বর্তমানে। তাহলে হচ্ছে আমরা চলে যাই যে টপিকটা গত ক্লাসে পড়ছিলাম। আচ্ছা, আমরা গত ক্লাসে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এটা নিয়ে আমরা অনেকগুলা না, কাকে বলে এবং বৈশিষ্ট্য মেবি পড়েছি। তো এখান থেকে হচ্ছে আমাদের, আচ্ছা আরেকটা পড়েছিলাম যে স্বল্পকালীন ভারসাম্য কিছু শর্ত আছে। থিওরিটা আমরা পড়েছিলাম যে আমরা প্রশ্ন অনুযায়ী, থিওরি অনুযায়ী কিভাবে আমরা চিত্রটা অঙ্কন করব। তো আজকে আমরা এটা চিত্র নিয়ে আলোচনা করব। যেমন তোমাদের এখানে আমি একটু শর্টে বলে দিচ্ছি যে দুইটা শর্ত থাকবে চিত্র আকার, যে আমাদের হচ্ছে প্রান্তিক আয়, গড় আয় এটা আর দাম এটা হচ্ছে সমান হবে। মানে এমসি, এমআর, এআর এটা সমান থাকবে এবং এটা হবে পি। এখন তোমরা যদি এখানে আমি চিত্রটা দেখাই, আপু এটা কোন চ্যাপ্টার? এটা টেস্টের প্রশ্ন সলভ হচ্ছে। এটা তোমাদের চ্যাপ্টারের নামটা হচ্ছে যে বাজার কি যেন একটা ছিল, বাজার কাঠামো বা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, চ্যাপ্টারের নাম হচ্ছে এটা। বাট এখন তো তোমাদের একসাথে ক্লাস হচ্ছে। বাট তুমি যদি চ্যাপ্টারে খুঁজতে চাও তাহলে হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার নামে চ্যাপ্টার পাবা, সেখানে গেলেই দেখবা এই প্রশ্নগুলো আছে। আচ্ছা, যেমন দেখো তোমাদের এখানে প্রথম শর্তটা বলেছে কি যে এমসি, এমআর, এআর সমান পি হবে। তাহলে আমরা এখানে একটু দেখি যে আমাদের চিত্রতে খেয়াল করবা যে আমাদের এই যে পি, আমরা দাম ধরেছি না পি কে, এটা সমান দেখো আমাদের কি হয়েছে, এ আর এম আর, ঠিক আছে। এই এ আর এভারেজ রেভিনিউ বা এভারেজ রিটার্ন, গড় আয়, এম আর প্রান্তিক আয়, এটা সমান আমরা কি ধরেছি, পি ধরেছি। এটা আমাদের শর্ততেই বলেছে যে পূর্ণ প্রতিযোগিতার ক্ষেত্রে আমরা এই শর্তটাই বিবেচনা করব, এই যে প্রান্তিক আয়, গড় আয়, এম আর এ আর সমান কি হবে, পি হবে, ঠিক আছে। এটাই কিন্তু আমাদের এই যে দেখো এই পাশের চিত্রতে এই জন্য সমান দিয়ে দেখিয়ে দিয়েছে, যেখানে আমাদের তিনটা রেখাই কি সমান, মানে দামও সমান, গড় আয়ও সমান, প্রান্তিক আয়ও সমান। তাহলে আমাদের চিত্র অনুযায়ী কিন্তু আমাদের শর্ত ঠিক আছে। 2 নাম্বার শর্তটা আমরা দেখবো, এখানে বলেছে যে এই যে এখানে ভারসাম্য বিন্দুতে প্রান্তিক ব্যয় রেখা প্রান্তিক আয় রেখাকে নিচের দিকে ছেদ করে উপরের দিকে উঠবে। তাহলে দেখো প্রান্তিক ব্যয় রেখাকে ছেদ করবে, তাই না? তাহলে দেখো এই যে এটা হচ্ছে আমাদের প্রান্তিক ব্যয় রেখা এমসি, তাই না? আর এটা হচ্ছে আমাদের এম আর। তাহলে দেখো কি হবে, এই যে ভারসাম্য বিন্দু মানে এই যে নিচের দিকে ছেদ করে উপরের দিকে উঠবে। এটা কোন ক্ষেত্রে হবে, যে আমাদের এম আর রেখাকে এমসি রেখাটা চিত্রের শর্ত অনুযায়ী নিচের দিকে ছেদ করে উপরের দিকে উঠবে। আর এই যে এই বিন্দুটা এটা আমাদের ভারসাম্য বিন্দু। এখন আমাদের শর্তের সাথে আমাদের চিত্র কিন্তু বোঝানো ডান, ঠিক আছে। এখন আমাদের ব্যাখ্যায় যেতে হবে, যেখানে আমাদের 2-3টা ব্যাখ্যা আছে। যেমন দেখো এখানে আসলে আমি টাইপিংটা এত দ্রুত করেছি যে আমি তোমাদের এখানে চিত্র ঠিকই দিয়েছি, এখানে আমি ব্যাখ্যাটা কেন যে আমি দেইনি, আমি এখন আমার আফসোস হচ্ছে যে আমি ব্যাখ্যা এখানে কেন দেইনি। খুব দ্রুত করা হয়েছে যার কারণে এই প্রবলেমটা হয়েছে। বাট এটার জন্য তোমাদের একটু কষ্ট করতে হবে, কষ্ট বলতে কি যে বইয়ের পিডিএফটা একটু পড়তে হবে এটার সাথে, ঠিক আছে। এই বইয়ের পিডিএফ কিন্তু তোমাদের গ্রুপে দেয়া আছে, দেখবা কম্পিটিশন মার্কেট বা কম্পিটিটিভ মার্কেট নামে একটা ফাইল শেয়ার করা আছে তোমাদের ইকোনমিক্স গ্রুপে। সেখানে গেলেই তোমরা পাবা, ঠিক আছে, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের এই পিডিএফটা পাবা। বাট এখান থেকেও তোমাদের পড়লে যে হবে না এমন না, হবে অবশ্যই, চিত্র সেম। যেমন আমরা প্রথমে দেখি যে অস্বাভাবিক 3টা স্টেপ আছে, একটা অস্বাভাবিক মুনাফা, একটা স্বাভাবিক মুনাফা, একটা লোকসান। আমরা আজকে দুইটা দেখবো, অস্বাভাবিক আর হচ্ছে স্বাভাবিক। এখন দেখো তোমাদের এই চিত্রটা দিলেও আচ্ছা, তোমাদের চিত্র কিন্তু সেম, যে বলেছো ছবি দিতে আমি তোমাদের এটা ক্লিয়ার করে দিচ্ছি, একটা মিনিট আমি আগে তোমাদের বলে নেই। অস্বাভাবিক মুনাফার ক্ষেত্রে এখানে তোমার যেই চিত্রটা আছে, এই যে যে চিত্রটা আমি এখানে দিয়েছি এটা, আর এই যে তোমাদের বইয়ের মধ্যে এই যে অস্বাভাবিক মুনাফা, এই যে অস্বাভাবিক মুনাফা, ঠিক আছে, এখানেও কিন্তু এই যে এই চিত্রটা, দুইটা চিত্র কিন্তু সেম।
এটা যা, এই চিত্রটা যেরকম এটাও তাই, কোনো পার্থক্য নেই। এটা অস্বাভাবিক মুনাফার ক্ষেত্রে, আবার স্বাভাবিক মুনাফার ক্ষেত্রে যে এই চিত্রটা, এটাও তোমাদের এই যে দেখো স্বাভাবিক মুনাফা এখানে এইটাও সেম। জাস্ট পার্থক্যটা কোথায় এটা আমি বলে দিচ্ছি। তাহলে দেখো আমরা এখান থেকে থিওরিটা দেখি আগে। বলেছে কি স্বল্প মেয়াদী, একটু জুম করি দাঁড়াও। আচ্ছা, বলেছে কি স্বল্প মেয়াদে, আমরা যেহেতু স্বল্প মেয়াদে ভারসাম্য নিয়ে পড়ছি, তাহলে স্বল্প মেয়াদে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে বলেছে একটি ফার্ম অনেক সময় ভারসাম্য অবস্থায় স্বাভাবিক মুনাফা অর্জন করে। আর স্বাভাবিক মুনাফা ভারসাম্যের শর্ত, এই শর্ত তো দিতেই হবে। এমসি সমান এম আর এ আর এসি বলেছি যে সমান হবে। তো এখানে কিন্তু এই যে এই সমান দেখেছো, এই যে সমান প্রথম লাইনটা, এই যে পি টোটাল সমান দিয়েছে, কারণ আমাদের শর্তে বলেছে তাই। তারপর এখানে চিত্রটা এঁকে দিয়েছে, এখন কথা হচ্ছে চিত্রের ব্যাখ্যা নেই। এখন কি হবে, এখন এই ব্যাখ্যাটা তোমরা এখান থেকে পড়বা, এখান থেকে আমি তোমাদের সহজ করে দিচ্ছি। দেখো চিত্র সেম, জাস্ট কি করবা, ও এক্স বরাবর বা ও এক্স অক্ষে উৎপাদন। তাহলে দেখো এই যে ও এক্স অক্ষে উৎপাদন, এটা নিয়েই কিন্তু আমি তোমাদের দুইবার ক্লাস নিয়েছি অলরেডি, ঠিক আছে? এটা নিয়ে 3 নাম্বার হচ্ছে। দেখো চিত্রে ও এক্স অক্ষে উৎপাদন এবং এ ও ওয়াই অক্ষে দাম বা খরচ দিতে হবে। তাহলে দেখো এখানেও কিন্তু আমাদের সেম, স্বাভাবিক অস্বাভাবিকটা দেখি যে দেখো, দেখেছো উৎপাদনের পরিমাণ এখানে দাম সেম জিনিস কিন্তু। তারপরে বলেছে কি যে তারপরে দেখো বলেছে কি যে ও আই অক্ষে দাম আয় ব্যয় নির্দেশিত হয়েছে, কারণ আমরা বলেছি যে আমাদের এই যে এম আর এ আর সমান হবে, যে সমান। দেখো ভারসাম্য বিন্দু কোনটা, এই যে ই, ই হচ্ছে আমাদের ভারসাম্য বিন্দু, মানে এখানে কি আমাদের সবকিছুই সমান এই জায়গাটাতে ভারসাম্য, ঠিক আছে, ব্যালেন্সে আছে। বলেছে কি ও কয় ও কিউ উৎপাদনে ভারসাম্য অর্জনে দুটি শর্ত ই বিন্দুতে পালিত হয়েছে। ওই যে আমরা দুটি শর্ত পড়েছিলাম, যে এম আর রেখাকে এমসি রেখা ছেদ করে উপরের দিকে উঠবে, এটা একটা পড়েছি। তারপরে পড়েছি কি আমাদের এম আর এ আর এগুলো আমাদের সমান হবে, এই যে সমান, এই দুইটা শর্ত কোথায় অর্জিত হয়েছে, ই বিন্দুতে, কারণ ই বিন্দুতে আমাদের ব্যালেন্সটা কি সমান। তারপর বলেছে দেখো ও কিউ উৎপাদনে ই বিন্দুতে এমসি এম আর, যা তুমি চিত্রতে শর্তটা জানতে পারলে তুমি লিখতে পারবা যে এ ও কিউ কি তোমার উৎপাদন, এতটুকু উৎপাদনে তোমার কি হয়েছে ই বিন্দুতে তোমার এম আর এমসি, এটা কি সমান, ঠিক আছে, এমসিও সমান এম আরও সমান, মানে প্রান্তিক ব্যয়ও সমান প্রান্তিক আয়ও সমান। এবং বলেছে এভারেজ রিটার্ন বা হচ্ছে গড় আয়, এটাও তোমার সমান। এখন দেখো দুটি শর্ত, এমসি রেখা এম আর রেখাকে নিচের দিকে ছেদ করে ওপরে উঠেছে, এই যে এমসি রেখাটা কি করেছে, এই যে এম আর রেখা কিন্তু আমার এটা, এই বড় এটা লম্বাটা হচ্ছে এম আর রেখা, এটাকে ছেদ করেছে, ছেদ করে কি হয়েছে দেখো নিচের দিক থেকে ওপরের দিকে উঠেছে এমসি, এই যে এখান থেকে যে এইভাবে করে উপরের দিকে উঠেছে, এই যে এদিক দিয়ে, ঠিক আছে, এই বলেছেন। তারপরে বিষয়টা দেখো এখানে কি হলো, আমাদের দুইটা শর্ত অলরেডি পালন হয়ে গেল। তারপরে যেখানে তোমাদের ইকুয়েশন টিকুয়েশন দিয়েছে, এই ভেজাল করার দরকার নেই, এটা আমি কেটে দিলাম, এটা দরকার নেই। জাস্ট এতটুকু খেয়াল রাখবা, এই যে তোমার এখানে চিত্রটা তুমি নর্মালি একটা এল এর মতো আঁকবা, আঁকার নিয়মটা বলে দিচ্ছি। যেহেতু তোমার এম আর এ আর প্রাইস সমান, তাহলে এপাশে তোমার দাম, তুমি দাম ধরেছো সমান একটা দাগ দিয়ে পি রেখা, এই যে লম্বা পি রেখা, এই পি রেখাটা কি আমাদের ভারসাম্য এক পালন করব, সরি শর্ত এক পালন করব। এম আর এ আর আর এ প্রাইস কি করেছি আমরা সমান করেছি, শেষ, শর্ত এক পালন হয়ে গেছে। শর্ত দুই, কি করতে হবে, এম আর রেখাকে ছেদ করে এমসি রেখা কি হবে নিচের দিক থেকে এই যে ওপরের দিকে উঠবে। তাহলে আমাদের শর্ত দুই অলরেডি পালন হয়ে গিয়েছে। এখন এই যে কস্ট, কস্টের আমাদের একটা কথা হচ্ছে এটা আমরা কিভাবে নিব, এটা হচ্ছে আমরা কি নিব, এমসি রেখার নিচের দিকে থাকবে, মানে আমাদের আয়টাকে আমরা বেশি মার্জিনাল কস্ট, মানে প্রান্তিক ব্যয়টাকে আমরা এখানে বেশি দেখাবো কার থেকে, এভারেজ কস্ট বা গড় ব্যয় থেকে। তাহলে দেখো আমার এমসি রেখাটা কিন্তু নিচের দিকে ছেদ করে ওপরের দিকে এখানে এসেছে, আর এটা ঠিক নিচে আমার এসি রেখা, এটা কিন্তু এখান থেকে ছেদ করে এমসি রেখাকে ছেদ করে নিচের দিক থেকে কোথায় গিয়েছে, আবার এমআর রেখাকে ছেদ করে উপরে উঠেছে। এইটা হচ্ছে তোমার লিখার প্যাটার্ন, অঙ্ক চিত্র আঁকার প্যাটার্ন, বাট শর্ত অনুযায়ী কিন্তু আমরা চিত্রটা এঁকেছি, ঠিক আছে। দুইটা শর্ত কিন্তু আমাদের পালন হয়েছে, যেটা আমাদের থিওরিতে বলেছে।
তারপরে জিনিসটা দেখো, এখন তোমার কি হয়েছে, ভারসাম্য বিন্দু ই। তাহলে এখন আমাদের মোট আয় আমরা কি ধরবো, যে ও কিউ ই পি, এটা আমাদের একটা আয় অর্জিত হয়েছে, যেহেতু আমাদের এম আর কে এম সি রেখা এখানে ছেদ করেছে। এখানে ছেদ করার ফলে আমাদের এতটুকু একটা অংশ, এখান থেকে এই পর্যন্ত আমাদের একটা অংশ আমরা পেয়েছি, যেটার নাম হচ্ছে ও কিউ ইপি। দেখো এই যেখানে দিয়েছে ও কিউ ইপি, দেখেছো? এটাকে ধরেছে কি মোট আয় বা টি আর। তোমাদের এই গুণ করার দরকার নেই, গুণটা কেটে দিবা। জাস্ট তোমরা এটা লিখতে পারো ও কিউ উৎপাদনের জন্য, তুমি তো নিচে ও কিউ পরিমাণ উৎপাদন করেছো, এটার জন্য তোমার মোট আয় কত। এই যে দেখো, দাম খরচ বিবেচনা করে ও কিউ ইপি পরিমাণ তোমার কি মোট আয়, এই যে ও কিউ ইপি। এবং মোট ব্যয়কে আমরা ধরেছি কি টোটাল কস্ট, ঠিক আছে? তাহলে দেখো, টোটাল কস্টের ক্ষেত্রে কিভাবে, এই যে মনে করো আমাদের রেখাটা ও কিউ এম এন হবে না, হ্যাঁ ও কিউ এম এন, ঠিক আছে। দেখো এই যে আমাদের এসি রেখাটা গিয়েছে ছেদ করে, তাই না? এখানে ছেদ করে এসি রেখাটা গিয়েছে। তাহলে বিষয়টা দেখো, এটা আমাদের ব্যয়। তাহলে দেখো ও কিউ এম এন, তাহলে একটা আমরা পেলাম কি মোট আয় ও কিউ ইপি, এই যে ও কিউ ইপি। আরেকটা আমরা পেয়েছি ও কিউ এম এন, এই যে ও কিউ এম এন, ঠিক আছে, এটা আমাদের ব্যয়। তাহলে দেখো, তুমি যদি এখন আয় থেকে ব্যয়টাকে বাদ দাও, কি পাবা? ও কিউ ইপি, এই যে ও কিউ ইপি থেকে তুমি এখন ব্যয় বাদ দিবা, তাহলে তোমার ব্যয়টা কোথায় ছেদ করেছে, ব্যয় রেখাটা এখানে। তাহলে তোমার ব্যয়ের কতটুকু জায়গা, এতটুকু, ও কিউ এম এন। তাহলে এই যে ও কিউ এম এন কে তুমি মাইনাস করে দিলা। এখন এই ফুলটা থেকে তুমি যদি এতটুকুকে মাইনাস করে দাও, তাহলে তোমার থাকবে কি এম ই পি এন, এতটুকু জায়গা, এই এতটুকু জায়গায় যে এখানে এঁকে দিয়েছে এতটুকু জায়গা, এম ই পি এন, ঠিক আছে, এই যে এম ই পি এন ক্ষেত্রে সমান। তাহলে এই এতটুকু কি তোমার মুনাফা। তাহলে এটাকে বলা হচ্ছে কি সর্বোচ্চ মুনাফা। এ পর্যন্ত তোমার একটা ফার্ম অস্বাভাবিক মুনাফা অর্জন করেছে, মানে কি মুনাফা অর্জন করেছে, এইটা হচ্ছে অস্বাভাবিক মুনাফার ক্ষেত্রে। তাহলে কিন্তু আমাদের চিত্র আঁকা ঝামেলা না। কেন ঝামেলা না? তুমি যদি শর্ত পারো, শর্তগুলা জানো, শর্ত বুঝে যদি আঁকতে পারো, তাহলে কিন্তু এটা তোমাদের সবচেয়ে ইজি হবে, ঠিক আছে? তো শর্ত বিবেচনা করেই কিন্তু চিত্র এঁকেছে। তো এটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলকের ক্ষেত্রে। এটাতে কারো প্রশ্ন আছে? প্রশ্ন আছে কারো? না মিস। ঠিক আছে, প্রশ্ন থাকার কথা না, কারণ এখানে অনেকে আগে থেকে ক্লাস করছো, সবাই এটা পারো। আর যারা নতুন আছো তাদের একটু প্রবলেম হতে পারে, তো তারা হচ্ছে রেকর্ডেড ক্লাসটা আরেকবার দেখবা। আর একটা কথা, পরীক্ষা যেহেতু অনেক কাছে চলে এসেছে, সো তোমাদের বারবার করে বলি চিত্রগুলা প্র্যাকটিস করো। চিত্র যদি প্র্যাকটিস না করো কোনোদিনও, কিন্তু পরীক্ষায় গিয়ে দেখবা তোমরা উলটপালট করে ফেলেছো। সো বেশি বেশি করে চিত্র প্র্যাকটিস করো। তাহলে আমরা দেখো এই শীট থেকেও তুমি পড়ো, হবে কোনো সমস্যা নেই, সেম চিত্র সেম ব্যাখ্যা। বাট এখানে হচ্ছে আমার এই এই যে এই চিত্রের ব্যাখ্যাটা মিস হয়ে গিয়েছে। তো এটা তোমরা চিত্র যদি যে বুঝিয়ে দিলাম, চিত্র বুঝতে পারলে নিজেরাই এখানে ব্যাখ্যা ইনক্লুড করতে পারবা। আর না হলে তোমরা যদি আর একটু রিভিশন দিতে ইচ্ছা হয়, তাহলে বইটার হেল্প নিতে পারো। ব্যাস। তারপরে আমরা যাব স্বাভাবিক মুনাফার ক্ষেত্রে, এই দুইটা আমাদের বেশি ইম্পর্টেন্ট। আর লোকসানটা আমরা আগামী ক্লাসে এটা আমরা আলোচনা করব, কারণ একবারে তিনটা চিত্র নিলে একটু তোমাদের জন্য প্রেসার হয়ে যাবে বেশি। তাহলে দেখো, স্বাভাবিক মুনাফায় যাব। স্বাভাবিক মুনাফার জিনিসটা কি, আমরা আগে শিটে একটু মুভ করি, যে বলেছে স্বাভাবিক মুনাফায় ফার্মের ভারসাম্য, হ্যাঁ। তাহলে দেখো আমাদের শর্ত যা সেম, এই যে চিত্র শর্ত অনুযায়ী আঁকতে হবে। বাট এখানে আমাদের ই বিন্দুতে আয় আর ব্যয় সমান হবে। দেখেছো, ই বিন্দু কিন্তু দুই জায়গায় এখানে একই জায়গাতে ছেদ করেছে, এখানে কিন্তু আমাদের একই জায়গায় ছেদ করেনি। এমসি অন্য জায়গায় গিয়েছিল আর এসি আবার অন্য জায়গায় গিয়েছিল, কিন্তু এখানে এমসি আর এসি একটা জায়গায় ছেদ করবে, মানে তোমার আয় আর ব্যয় সমান হবে। এখন বিষয়টা দেখো কিভাবে, শর্ত অনুযায়ী পালন করবা সেম ভাবে, এ আর এম আর পি সমান হবে, সমান দিয়ে দিবা, শেষ। তারপরে এমসি রেখা কি হবে, এম আর রেখাকে নিচের দিক থেকে ছেদ করে উপরে উঠবে, ডান। এখন বলেছে স্বাভাবিক মুনাফা। স্বাভাবিক মুনাফার ক্ষেত্রে মনে রাখবা আয় আর ব্যয় যেহেতু সমান হবে, সেই জন্য তোমাকে অবশ্যই এভারেজ কস্টটাকে কি করতে হবে, এমসি রেখা যেখান দিয়ে ছেদ হবে, এসি রেখাও তোমার কি করতে হবে সেইখান দিয়ে ছেদ করে নিতে হবে। মানে ই বিন্দুটা, ই বিন্দুতেই
এমসি এবং এসি এবং এম আর তিনটাই একই বিন্দুতে ছেদ করবে। তাহলে এখানে আমার কোনো মুনাফা হবে না, জিরো হবে, মুনাফা জিরো হবে। কিভাবে দেখো, ই বিন্দুতে ভারসাম্য অর্জনের প্রয়োজনীয় শর্তই পালিত হয়েছে, ই বিন্দুতে ভারসাম্য অর্জিত হয়েছে। এটা আমরা এখনই বললাম যে আমাদের ব্যালেন্স। ই বিন্দুতে স্বাভাবিক মুনাফার অতিরিক্ত শর্ত পি সমান এসি শর্তটিও পালন হয়েছে। তাহলে দেখো এই যে এসি এভারেজ কস্ট, আমাদের কস্ট কিন্তু কখনো সমান হয় না। কস্ট কখন সমান হবে? যখন স্বাভাবিক মুনাফা হবে তখন। ঠিক আছে, এই যে দামের সমান মানে ব্যয়ের সমান। এখন বলেছে টোটাল কস্ট আমরা কি ধরবো, গুণ দেওয়ার দরকার নেই। টোটাল টোটাল কস্ট না, সরি, টোটাল আয়, ঠিক আছে, টি আর। তাহলে এই যে তোমার এম আর এ আর, এটাই তো তোমার আয় রেখা, তাই না? এটা তোমার আয় রেখা। তাহলে এই আয় রেখাতে এইখানে ছেদ করেছে, তাহলে তুমি এতটুকু বক্স পাচ্ছ। তার মানে তুমি পাচ্ছ ও কিউ ই পি। ঠিক আছে, এই যে ও কিউ ই পি, এটা হচ্ছে কি তোমার আয়। এখন তোমার ব্যয় টিসি। এখন তোমার গড় ব্যয় কোথায় ছেদ করেছে? এসি, এখানেই তো ছেদ করেছে। তার মানে এখানে তো তোমার কোনো মুনাফা হয়নি, সেম বিন্দু। তার মানে কি তোমার ও কিউ ই পি এটাই তোমার ব্যয়। ঠিক আছে, এটাই তোমার ব্যয়। তাহলে বিষয়টা হলো কি, তোমার আয়ও সমান ব্যয়ও সমান। তাহলে তুমি এখন ও কিউ ইপি মাইনাস ও কিউ ইপি দাও, এখানে ব্যালেন্স কি পাবা? জিরো। মানে ব্যালেন্স, ই বিন্দুতে স্বাভাবিক মুনাফা অর্জিত হয়েছে। সেম ভাবে এই চিত্রটাতে দেখো, একটা জিনিস পার্থক্যটা আইডেন্টিফাই করো অস্বাভাবিকের ক্ষেত্রে। তোমার এমসি রেখা এম 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 আর কে তো ছেদ করেছে, ঠিক আছে, কিন্তু তোমার এরপরে এসি রেখাটা কিন্তু আবার এমসি কে ছেদ করেনি। এটা কিন্তু নিচের দিক থেকে ছেদ করেছে। কেন? কারণ এখানে আমাদের ব্যয় কম, আমাদের এখানে আয় বেশি, আয় বেশি ব্যয় কম। তার মানে আমাদের এখানে অস্বাভাবিক মুনাফা অর্জন হয়েছে, মুনাফা হয়েছে এক কথায়। আর স্বাভাবিক মুনাফা বলতে আমরা বুঝবো কি, আমাদের এখানে মুনাফা জিরো, মুনাফা ব্যালেন্সটা আমাদের একদম সমান, ভারসাম্য অর্জিত হয়েছে। তাহলে এই গেল আমাদের অস্বাভাবিক মুনাফা এবং স্বাভাবিক মুনাফা পূর্ণ প্রতিযোগিতার ক্ষেত্রে, খুবই ইম্পর্টেন্ট। চিত্র কিন্তু সেম, এখান থেকে করতে পারো, করে তোমরা ব্যাখ্যা করে দিবা, হয়ে যাবে। আর শর্ত, শর্তটা, এই যে যে দুইটা শর্ত আমি তোমাদের বলি, এমসি এম আর এ আর এসি সমান, এসি না, এখানে এসি সমান হবে, কিন্তু এখানে কিন্তু এসি সমান হবে না, কারণ এখানে আমাদের ব্যয়টা কম হবে প্রথম দিকে। শর্ত বলতে আমরা এই শর্তগুলাকে বুঝি, ঠিক আছে, যে একটা সমান হবে এম আর এ আর সমান বি হবে। আর একটা শর্ত হচ্ছে কি, এমসি রেখে এম আর কে নিচের দিক থেকে ছেদ করে উপরের দিকে উঠবে। ব্যাস, এই দুইটা শর্ত জেনে থাকলে, আর হচ্ছে মুনাফার সূত্রটা মোট আয় মাইনাস মোট ব্যয়, টি আর মাইনাস টিসি, এইটা করে, এটা যদি মনে থাকে, এইটা মনে রেখে তোমাদের চিত্র অঙ্কন করতে হবে। তাহলে একটা গেল স্বাভাবিক, একটা গেল অস্বাভাবিক। ডান, পরের প্রশ্ন, চাহিদা অপেক্ষক এবং সমীকরণ। আচ্ছা, এটার আগে মনে হয় আমি আরেকটা প্রশ্ন পড়াবো, দেখি একটু। আচ্ছা, এখানে না, হ্যাঁ এটাই হবে আমাদের। কোথায় গেল, এই যে চাহিদা অপেক্ষক এবং চাহিদা সমীকরণটা কি। ঠিক আছে, এটা থেকে আমাদের বলবে যে চাহিদা অপেক্ষক থেকে চাহিদা, বা চাহিদা সমীকরণ থেকে চাহিদা সূচি অঙ্কন করো, এরকম প্রশ্ন আসতে পারে। চাহিদার সূচি তো তোমরা পারোই, তারপর এখানেও আছে, আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখো, যখন তোমাদের চাহিদা অপেক্ষক এবং সমীকরণ আসবে, তখন তোমাদের এই সমীকরণটা তোমরা মনে রাখবা, ঠিক আছে। বিষয়টা দেখো কি ম্যাডাম, বলেছে প্রথমে। কেউ প্রশ্ন আছে কারো? ম্যাডাম আমাদেরকে যে মাইক্রো ইকোনমিক্স গ্রুপে অ্যাড করানো হয়েছে, ওটাতে কি ম্যাডাম শীটের মানে সমস্ত ভিডিও আছে চিত্রের? হ্যাঁ হ্যাঁ, আছে তো, সম্পূর্ণ আছে। শীটের সব ক্লাসের ভিডিও আপলোড আছে, তুমি গ্রুপে গেলেই দেখতে পারবে। আমি সিরিয়াল ওয়াইজ দিয়ে দিয়েছি, ক্লাস 1 2 3 4 লিখে। তো এটা আজকে ভিডিও আপলোড যাবে ক্লাস নাম্বার 8 দিয়ে। ঠিক আছে, পাবা, সব আছে। আচ্ছা, তাহলে দেখো, বলেছে দ্রব্যের চাহিদা এবং নির্ধারক সমূহের উপর নির্ভরশীল, নির্ধারক কিন্তু পড়েছো গত ক্লাসগুলাতে, আমি পড়িয়েছি নির্ধারক কি। তো তোমরা যদি না পড়ো ভালোভাবে, তাহলে কিন্তু পরবর্তী প্রশ্নগুলা বুঝতে পারবা না।
সেই জন্য কিন্তু আমি তোমাদের এগুলো অনেকটা আগে পড়িয়ে নিয়েছি, যে দ্রব্যের চাহিদা এবং নির্ধারক, চাহিদা কাকে বলে পড়ানো হয়েছে, নির্ধারক কাকে বলে এগুলো পড়ানো হয়েছে। বলেছি কি, তারপর একটু দেখিয়ে দেই আমি তোমাদের নির্ধারক নিয়ে, কোথায় প্রশ্নটাতে আবার যেতে হবে এই ঝামেলা। এই যে দেখো নির্ধারক সমূহ, 15 নাম্বার প্রশ্নটা, ঠিক আছে? এগুলা কিন্তু পড়িয়েছিলাম, এই যে প্রত্যেকটা আয়ের পরিমাণ, বিকল্প দ্রব্য, এগুলাই নির্ধারক বলা হয়। আচ্ছা, তাহলে দেখো আমাদের এখানে বলেছে কি, যে চাহিদা নির্ধারকের উপর নির্ভরশীল চাহিদা এবং এর নির্ধারক সমূহের নির্ভরশীলতা সম্পর্কে গাণিতিক প্রকাশকে অপেক্ষক বলা হয়। এখন আমরা এই সূত্রের মাধ্যমে একটা গাণিতিক প্রকাশ করব, এটাই মূলত অপেক্ষক। বিষয়টা দেখো, চাহিদা অপেক্ষক যেখানে কিউডি, কিউডি দিয়ে আমরা চাহিদার পরিমাণ বুঝি। এই যে কিউডি, ঠিক আছে, ডি তে ডিমান্ড, কিউ তে কোয়ান্টিটি, এটা দিয়ে আমরা চাহিদার পরিমাণ বুঝি বা অপেক্ষকের সূত্রে আমরা এটাকে ধরি। বলেছে এটি একটি দ্রব্যের চাহিদার পরিমাণ এবং পি হচ্ছে কি দ্রব্যের দাম, দেখেছো? সেটাই বলেছে, যে পি, এখানে পি দিয়েছে 10 - 2p। এটা একটা তোমাদের গাণিতিক গাণিতিক সূত্র বা সমীকরণ, এটা দিয়ে অনেক সময় বলে দিতে পারে তোমাদের যে চাহিদা অপেক্ষক কিউডি সমান 10 - 2, 10 - 2p ব্যাখ্যা করো। এটা ডিরেক্ট বলে দিতে পারে, আর যদি নাও বলে চাহিদার অপেক্ষক দিয়ে সমীকরণ দিয়ে চাহিদা সূচি অঙ্কন করো, তখন তোমরা এভাবে ব্যাখ্যা করে দিবা, ঠিক আছে? যখন অপেক্ষক বা সমীকরণের কথা বলবে তখন। তাহলে দেখো, আমরা এখানে বললাম কি, কিউডি একটি দ্রব্যের চাহিদা আর পি হচ্ছে দ্রব্যের দাম। এখন এখানে বলা আছে যে সমতা চিহ্নের ডানের রাশিকে স্বাধীন চলক, আচ্ছা এটা দরকার নেই এত কিছু, এখান থেকে তোমরা এই লাইনটা পড়বা যে চিত্রের মাধ্যমে, এখানে লিখতে পারো চিত্রের মাধ্যমে বোঝা যায় যে অপেক্ষক থেকে অঙ্কিত চাহিদা রেখার ঢাল হবে ডান দিকে নিম্নগামী। এখন কেন ডান দিকে নিম্নগামী? ওই যে আমরা পড়েছিলাম না চাহিদার একটা, আমরা কি বলে ওই যে চাহিদা রেখার একটা আমরা বিধি পড়েছিলাম না, আমাদের চিত্র, চাহিদার চিত্রটা, সেটা দেখলে তোমরা দেখতে পারবা, ঠিক আছে? ডান দিকে নিম্নগামী ছিল না রেখাটা, এই যে এরকম ছিল না নিম্নগামী, তাহলে ডান দিকে কি এটা নেমে গিয়েছে। তো এটা কিন্তু আমরা চাহিদা বিধি বা চাহিদা রেখার সূচির চিত্রের মধ্যে পড়েছি। এবং বলেছে কিউডি সমান ফাংশন পি, মানে কি দ্রব্যের চাহিদার সাথে কি দামের একটা সম্পর্ক আছে, বা চাহিদার পরিমাণের সাথে দামের একটা সম্পর্ক আছে। সেটাকে ফাংশন দ্বারা, একটা সমীকরণ দ্বারা প্রকাশ করেছে। ব্যাস। আর স্বাধীন চলক অধীন চলক এটা জাস্ট লিখে দিবা, এটা বোঝার মতো তেমন কিছু নেই। এখান থেকে আমরা সমীকরণটা দেখবো কাল্পনিক চাহিদা, অনেক সময় প্রশ্নটা কাল্পনিক চাহিদা নিয়েও আসতে পারে, 3-4টা ভাবে এই প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? যেমন একটা আসলো চাহিদা অপেক্ষক এবং সমীকরণ, আবার আসলো চাহিদা অপেক্ষক এবং সমীকরণ থেকে তোমরা চাহিদা বিধি চাহিদা সূচি অঙ্কন করো, আবার আসলো গাণিতিক ব্যাখ্যা সহ ব্যাখ্যা করো, এরকম। আবার তোমাদের বলে দিল যে কিউডি সমান 10 - 2p দিয়ে ব্যাখ্যা করো, ঠিক আছে? আবার আসলো কাল্পনিক চাহিদা দিয়ে ব্যাখ্যা করো। তো অনেক ভাবে এই প্রশ্নটা আসতে পারে। তাহলে কাল্পনিক চাহিদা আমরা ধরে নিলাম যে কিউডি বা ডিমান্ডের পরিমাণটা সমান 10 - 2p। তাহলে এখন আমরা সূচি তৈরি করব কিভাবে? আমরা প্রথমে দাম ধরবো, যে কোনো দাম তোমরা ধরো, কোনো সমস্যা নেই। এখানে 2, 4, 5 লিখেছো, তোমরা তোমাদের ইচ্ছে মতো ধরো। এখন কথা হচ্ছে কি, তবে এখান থেকে মনে রাখবা এখানে 10 আছে না, এখান থেকে কম ধরবা, যাই ধরবা এটা থেকে কম ধরবা, ঠিক আছে? এটা নিয়ম, এটা রুলস এর মধ্যে পড়বে। এই 10-এর থেকে বেশি ধরবা না। তাহলে বিষয়টা দেখো, এখানে বলেছে কত, 2। তাহলে এখন তুমি যদি এটা কি আমাদের দাম, তাহলে পি তে আমরা কি বুঝি, দাম। তাহলে 10 - 2 গুণ, দেখো এই যে 10, এখান থেকে মাইনাস, তাহলে কত হবে, 2 × 2। তাহলে কত হয়, 10 থেকে 4 গেলে কত হচ্ছে, 6। তাহলে চাহিদার পরিমাণ 6। আবার যখন তোমার দাম বেড়ে যাচ্ছে, তার মানে চাহিদা কমে যাবে, আমরা জানি, এটাই ব্যাখ্যা করব 4। তাহলে দেখো এখানে পি এর জায়গায় এখন আমাদের 2 ছিল, এখন আমরা 4 বসাই দিব। তাহলে কত হয়, 8। 10 থেকে 8 গেলে কত, 2। তাহলে কি চাহিদার পরিমাণ কমে গেল। আবার এখানে 5 ধরেছে, 5 ধরো এখানে, তাহলে কত, 10। 10 থেকে 10 গেলে কত, 0। তাহলে দেখো আমাদের দাম কম, চাহিদা, আমাদের যখন দাম কম তখন চাহিদা বেশি, যখন আমাদের দাম বেশি চাহিদা কম, ঠিক আছে? আবার দাম বেশি চাহিদা একবারে নেই নেই, মানে পরিমাণ একবারে নেই, ঠিক আছে, 0 হয়ে গেছে। তাহলে কি দামের সাথে চাহিদার কি সম্পর্ক, বিপরীত সম্পর্ক, যার কারণে এটা ডান দিকে নিম্নগামী হয় ভাবে। ডিমান্ড কার্ভ, এটা তোমরা আবার চিত্রগুলা দেখবা, ডি হবে, ঠিক আছে?
ডিতে ডিমান্ড, চিত্র দেখবা। তারপর এখানে একটা চিত্র এঁকে দিও, যে আগে যে চিত্র পড়িয়েছি না চাহিদা বিধি, এখানে তোমাদের আছে, আগে কত পেজ যেন আছে, যাই হোক ওখানে দেখলেই দেখবা তোমাদের চিত্র দেয়া আছে, ওখান থেকে চিত্রটা জাস্ট এঁকে দিবা, 2 4 5 ধরে হয়ে যাবে। তাহলে এটা কিন্তু তোমাদের চাহিদার সমীকরণ টাইপসেরই প্রশ্ন, মানে চাহিদা রিলেটেড সেম প্রশ্নই সব। সেটাও খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন ছিল। পরে হচ্ছে তোমাদের এগুলা, তোমরা থিওরির যে প্রশ্নগুলো এগুলো নিজেরা পড়লে বুঝতে পারবা, সেই জন্য আমি এগুলো একটু পরবর্তীতে যাচ্ছি, আগে আমি চিত্রগুলা তোমাদের কমপ্লিট করাই, কারণ তারপর দেখো এই যে মুনাফা এগুলো নিজে নিজে পড়লে বুঝবা, কারণ যদি লাস্টে সময় না থাকে তখন দেখা যাবে যে তোমরা ওগুলো পড়ে নিতে পারবা। তবে আমরা চিত্রগুলো আগে কমপ্লিট করব, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে তো 24-এর আমাদের হাফ হয়েই গেছে, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার চিত্র। আর আমরা একচেটিয়া বাজারটা পড়বো, এটা আমরা আগামী ক্লাসে একচেটিয়া নিয়ে পড়বো, কারণ এটাও আমাদের অনেক বড় একটা চিত্র আছে। তাহলে আমরা এটাও আমাদের পড়ানো হয়েছে 25, ঠিক আছে? আমরা পরের একটা ইজি প্রশ্ন না, একটু কঠিন প্রশ্নই যাব। এটাও পড়িয়েছি, এটাও তোমাদের বলেছিলাম বাসায় পড়ার জন্য। আচ্ছা, আমরা যাব এটাতে, সুযোগ ব্যয়। ঠিক আছে, এটাও আমাদের চিত্র রিলেটেড। 10 মিনিটস আছে, দেখি পারি কিনা বোঝাতে। বলেছে কি সুযোগ ব্যয় বা অপরচুনিটি কস্ট কি, এটা অনেকটা তোমরা যে উৎপাদন ব্যয় করেছো, ও উৎপাদন ব্যয়ের যে একটা তোমরা পড়েছিলে, উৎপাদন সম্ভাবনা রেখা, সরি, ঠিক আছে, উৎপাদন সম্ভাবনা রেখাতে তোমরা এরকম চিত্র দিয়ে ব্যাখ্যা করেছো। তো ওইটার সাথে অনেকটা মিল আছে এখানে। দেখো এখানে বলেছে সুযোগ ব্যয় জিনিসটাকে, মানে একটা প্রকল্পে তুমি বিনিয়োগ করবা, বা একটা প্রকল্পে একটা পণ্য তোমার উৎপাদন করতে গেলে আরেকটা পণ্যের তোমাকে ত্যাগ করতে হবে বা বাদ দিতে হবে। সাপোজ তুমি দুইটা প্রকল্প আছে তোমার কাছে, এ আর বি, এগুলো যে তোমাদের কতবার আলোচনা করেছি আমি, একই আবার এটা আলোচনা করতে হচ্ছে। মনে করো এ প্রকল্পে তুমি হচ্ছে তোমার এ প্রকল্পে তুমি 100 টাকা ইনভেস্ট করবা, বি প্রকল্পে তুমি কত ইনভেস্ট করবা, মনে করো এখানেও তুমি 100 টাকা ইনভেস্ট করবা। কিন্তু দেখছো তোমার এ প্রকল্প থেকে প্রফিট আসছে কত, 50, আর বি প্রকল্প থেকে তোমার প্রফিট আসছে 30। এখন তুমি কি করবা, অবশ্যই এখানে ইনভেস্ট করবা, তাই না? তাহলে তোমার দেখতে হবে যেখানে ইনভেস্ট করে তুমি বেশি পাচ্ছ, দুইটাতে কিন্তু তোমার ইনভেস্ট করা সম্ভব না, যে কোনো একটাই করবা, একটাকে তোমার বাদ দিতে হবে, ত্যাগ করতে হবে। তাহলে বলেছে কি যে তুমি যে প্রকল্পটাকে বাদ দিয়ে দিবা একটাতে অতিরিক্ত উৎপাদন পাওয়ার জন্য। বিষয়টা দেখো, বলেছে একটি দ্রব্যের অতিরিক্ত উৎপাদন পাওয়ার জন্য অপর একটি দ্রব্যের যে অংশ ত্যাগ করতে হয়, সেই ত্যাগকৃত অংশকে সুযোগ ব্যয় বলা হয়। ঠিক আছে, এই যে তুমি একটার জন্য আরেকটাকে তুমি ত্যাগ করছো, সেটাই হচ্ছে তোমার সুযোগ ব্যয়, যে একটা সুযোগের জন্য আরেকটা সুযোগকে তুমি ছেড়ে দিচ্ছ। বলেছে সম্পদের দুষ্প্রাপ্যতা এবং অভাবের নির্বাচন থেকে সুযোগ ব্যয় ধারণাটির উদ্ভব হয়। মানে আমাদের দেশে কি সম্পদ কম, সম্পদের তুলনায় চাহিদা বেশি, সেই যে সম্পদের যে ল্যাকিংস আছে, এটাই দুষ্প্রাপ্যতা বলেছে। ঠিক আছে, এটার জন্য কি করা হয়, যে একটা প্রকল্পে ইনভেস্ট করলাম না আরেকটা প্রকল্পের সুযোগকে ত্যাগ করি বা বাদ দেই। তো চিত্র আমাদের এটা, চিত্রগুলো একটু সুন্দর করে আঁকবা। চিত্রর ক্ষেত্রে দেখো এখানে বলেছে, আমি একটু page on করি। আচ্ছা, এখানে বিষয়টা দেখো। উম, এখানে বলেছে কি যে এ বি হচ্ছে আমাদের মূলত হচ্ছে আমরা ও এক্স বরাবর আমরা একটা এক্স দ্রব্য নিলাম, এবং ও ওয়াই বরাবর আমরা ওয়াই দ্রব্য নিলাম, মানে আমাদের দুইটা দ্রব্য, একটা হচ্ছে এক্স দ্রব্য, একটা হচ্ছে ওয়াই দ্রব্য। এখন দেখো বলেছে চিত্রে এ বি হচ্ছে একটি সূচক ব্যয় রেখা, তাহলে এই যে এ আর এই যে বি যে রেখাটা, এটা হচ্ছে কি আমাদের সূচক ব্যয় রেখা। ঠিক আছে, প্রত্যেকে কই গেল?
আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে আমাদের সূচক ব্যয় রেখা। বলেছে যে ও এক্স অক্ষে এক্স দ্রব্য, তাহলে দেখো ও এক্স দ্রব্যে আমরা এক্স দ্রব্য এবং ও ওয়াই অক্ষে আমাদের ওয়াই দ্রব্য, তাহলে এই যে আমরা এখানে ওয়াই দ্রব্য লিখেছি। এখন বলেছে একটি উৎপাদক প্রতিষ্ঠান তার সমগ্র উপকরণ দিয়ে যে সংমিশ্রণগুলো উৎপাদন করতে পারে এবি সূচক ব্যয় রেখায় নির্দেশ করা হয়েছে। ঠিক আছে, বলেছে কি সি বিন্দুতে, মানে হচ্ছে কি দুইটা দুইটা পণ্যর সংমিশ্রণে উৎপাদন করতে পারে, তাহলে এ বি আমাদের সুযোগ পায়, কারণ এখানে একটা দ্রব্য এখানে একটা দ্রব্য, একটাই বিনিয়োগ করলে আরেকটা ছেড়ে দিতে হবে। যেমন বলেছে দেখো, সি বিন্দুতে, এই যে তোমার সি বিন্দু, এই সি বিন্দুতে তোমার ও এক্স এ কত উৎপাদন হয়েছে, ও এম, তাহলে এই যে ও এম এতটুকু, এটা হচ্ছে সি। তারপরে বলেছে কি এটা এক্স দ্রব্যের ক্ষেত্রে, এবং ও এল পরিমাণ ওয়াই দ্রব্য, তাহলে দেখো এই সি এর জন্য, সরি এই ও এম এর জন্য তোমার ও ওয়াই তে কতটুকু দ্রব্য, ও এল পরিমাণ দ্রব্য মানে এতটুকু। তাহলে তোমার এক্স দ্রব্যে তুমি যদি ও এম তোমার একটা দ্রব্য, সেম ভাবে ও ওয়াই তে তোমার কোনটা, ও এল একটা দ্রব্য। আর এই যে দুইটার সম্ভাবনা রেখাকে আমরা ধরেছি কি সি। তাহলে এখন তুমি যদি এক্স দ্রব্যে বিনিয়োগ করো মানে ও এম এ বিনিয়োগ করো, তাহলে তুমি ও এল পরিমাণ দ্রব্য ছেড়ে দিবা। আবার যদি ও এল এ বিনিয়োগ করো তাহলে ও এম পরিমাণ দ্রব্য ছেড়ে দিবা। সেম ভাবে ডি বিন্দুতে বলেছে ও এন এক্স দ্রব্য, এই যে ডি বিন্দুতে, ঠিক আছে, ডি বিন্দুতে কি ও এন, এই ও এন তোমার কি দ্রব্য এক্স, তাহলে তোমার এই ওটি তোমার কি দ্রব্য ওয়াই, এই যেখানে কিন্তু এই লাইনটাই ব্যাখ্যা করেছে যে ওটি, ঠিক আছে, এক্স এক্স দ্রব্য একটা, ওটি হচ্ছে ওয়াই দ্রব্য উৎপাদন করে। বলেছে কি এই দ্রব্য সংমিশ্রণের সূচক ব্যয় হবে সি বিন্দু দ্বারা নির্দেশিত, এবং ও এম পরিমাণ এক্স দ্রব্য ও এল পরিমাণ ওয়াই দ্রব্যের সূচক ব্যয় ত্যাগ করা হয়েছে। তাহলে দেখো এই সি বিন্দু আর এই ডি বিন্দু, একটার জন্য তুমি আরেকটাকে বাদ দিবা, একটা বিনিয়োগ করার জন্য তুমি আরেকটার যতটুকু অংশ বাদ দিবা সেটাই হচ্ছে কি তোমার সূচক ব্যয়। দেখো সূচক ব্যয়কে টাকার অঙ্কে প্রকাশ করা যায়। ঠিক আছে, যে একটু আগে তোমাদের একটা ব্যাখ্যা দেখালাম না, যেখানে 150 30 দিয়ে, তার মানে কি টাকার অঙ্ক তুমি প্রকাশ করতে পারবা। তাহলে বলেছে কি একটি নির্দিষ্ট উপকরণ সম্পর্কে দ্বিতীয় উৎকৃষ্ট দ্রব্যটি উৎপাদনে বিরত থেকে আলোচ্য দ্রব্যটি উৎপাদনে নিয়োজিত করতে যে মূল্য দিতে হয় তাই হলো উৎপাদনের সূচক ব্যয়। এখানে একটু কঠিন করে লিখেছে, এত কঠিন দেওয়ার সমস্যা নেই, একটু ইজি করে লিখবা, যে তুমি এটা লিখতে পারো যে ও এক্স পরিমাণ দ্রব্য উৎপাদন করতে গেলে আমি ও ওয়াই পরিমাণ দ্রব্যে যতটুকু অংশ ত্যাগ করব বা ছেড়ে দিব সেটাই হচ্ছে কি আমার সূচক ব্যয়। ব্যাস, এটা তুমি তোমার ভাষায় লিখবা। জাস্ট তারপর আমি তোমাদের চিত্র ব্যাখ্যাটা এখানে বলে দিয়েছি, লাস্টের দুইটা লাইন একটু কঠিন লাগতে পারে, সেই ক্ষেত্রে তোমরা তোমাদের নিজের ভাষায় সুন্দর করে লিখে দিবা, কারণ চিত্রটা বুঝতে পেরেছো কার জন্য কোন দ্রব্য কতটুকু ছেড়ে দিবা, এতটুকু, এখানে ভেজালের কিছু নেই, সহজ একটা চিত্র। তবে এখানে তোমাদের কয়েকটা সূচক ব্যয়ের প্রকারভেদ আছে, প্রকারভেদ গুলো তোমাদের অনেক সময় আসতে পারে পরীক্ষায়, আসবে না, এটা এসেছে, সরি, টেস্টের প্রশ্ন এটা এসেছে। সূচক ব্যয়ের প্রকারভেদ যেমন ক্রমবর্ধমান সূচক ব্যয়, যেটা তোমার বৃদ্ধি পাবে, এখানে এক্সাম্পল আছে একটা ক্রমহ্রাসমান, এটা হ্রাস পাবে বৃদ্ধি পাবে এরকম, আর একটা আছে স্থির। বিষয়টা দেখো, ক্রমবর্ধমান সূচক ব্যয়ের ক্ষেত্রে কি বলেছে যে নির্দিষ্ট হারে কোনো দ্রব্যের অতিরিক্ত একক উৎপাদনের জন্য অপর দ্রব্যের ক্রমান্বয়ে বেশি পরিমাণ ত্যাগ করা হলে তাকে প্রথম দ্রব্যটি ক্রমবর্ধমান সূচক ব্যয় বলে। ঠিক আছে, বলেছে কি একটা দ্রব্যের তুমি অতিরিক্ত একক উৎপাদনের জন্য তোমাকে কি করতে হবে, অপর যে আরেকটা দ্রব্য আছে, মনে করো এক্স দ্রব্য ওয়াই দ্রব্য, এক্স দ্রব্যের উৎপাদন তুমি বেশি করবা, তার জন্য ওয়াই দ্রব্যের উৎপাদনকে তোমার কি করতে হবে, বেশি হারে ছেড়ে দিতে হবে, তখন সেটাকে বলা হয় ক্রমবর্ধমান। দেখো এখানে বলেছে যে এবিসি ফুডস প্রথম মাসে 500 চকলেট বেশি আহ, উৎপাদনের কারণে 200 একক চিপস কম উৎপাদন করে। দ্বিতীয় মাসে আবার 700 একক চকলেট বেশি উৎপাদনের কারণে 500 একক চিপস কম উৎপাদন করে। আবার তৃতীয় মাসে 1000 একক চকলেট বেশি উৎপাদনের জন্য 1200 একক চিপস কম উৎপাদন করে। কেন ক্রমবর্ধমান, তুমি দেখো অতিরিক্ত একক উৎপাদন করছো একটা দ্রব্যের, মানে এই যে তোমার একটা দ্রব্য 500 থেকে তুমি একবার 700 করলা, তারপরে তুমি আবার কত করলা 1000 করলা, এটা মনে করো এক্স দ্রব্য। এখন এটার জন্য তুমি আরেকটা দ্রব্য বেশি পরিমাণে ছেড়ে দিচ্ছ, যেমন প্রথম মনে করো এটা ওয়াই দ্রব্য, প্রথমে তুমি ছাড়লা কম 200, পরবর্তীতে তোমাকে ওয়াই দ্রব্য ছেড়ে দিতে হচ্ছে 500 আরো বেশি,
তারপরে তোমাকে আবার ওয়াই দ্রব্য ছেড়ে দিতে হচ্ছে 1200, আরো বেশি। এই যে তুমি কম থেকে বেশি ছেড়ে দিচ্ছ আরেকটা দ্রব্য, এই বেশি ছেড়ে দেওয়াটাকে বলছে কি ক্রমবর্ধমান। যে তুমি একটা দ্রব্য উৎপাদনের জন্য আরেকটা দ্রব্য কি বেশি আকারে ছেড়ে দিচ্ছ, একবার 200 ছাড়ছো, একবার 500 ছাড়ছো, আর একবার কত 1200 ছাড়ছো, বৃদ্ধি পাচ্ছে। এই যে বৃদ্ধিটাকে তুমি ছেড়ে দিচ্ছ বা বাদ দিয়ে দিচ্ছ, এটাই তোমার ক্রমবর্ধমান সূচক ব্যয়। সেম ভাবে ক্রমহ্রাসমান ভাবে তুমি কম ভাবে ছেড়ে দিবা। যেমন দেখো, কম বলতে তোমার এখানে পরিমাণটা কমবে। যেমন এখানে তুমি প্রথমে 500 একক চকলেট উৎপাদনের জন্য তুমি কত 1200 চিপস কম উৎপাদন করেছো। প্রথমে তুমি বেশি ছেড়েছো, পরবর্তীতে তুমি আবার 700 একক মানে আরেকটু বেশি তুমি উৎপাদন করেছো, কোনটা এক্স দ্রব্য বা চকলেট কত করেছো 700, এটা বাড়িয়েছো। কিন্তু তোমাকে চিপস ছাড়তে হয়েছে কম 500। তার মানে প্রথমে তোমার কত ছিল 1200, তুমি ছাড়লা, এরপরে ছেড়েছো কত 500, এরপরে আবার তুমি কত ছাড় দিয়েছো 200। তাহলে এটা কি হ্রাস পাচ্ছে না? যখন হ্রাস পাবে তখন এটাকে বলবো ক্রমহ্রাসমান সূচক ব্যয়। আমার যে কোনো সময় মিটিং কেটে যাবে, কেটে গেলে তো কিছু করার নেই, তাও এটা বলে দিচ্ছি। আর যখন তোমাদের স্থির সূচক ব্যয় হবে তখন তোমাদের হ্রাস বৃদ্ধি কিছুই পাবে না, সমান থাকবে, ঠিক আছে? বাড়বেও না কমবেও না। দেখো 5 একর জমিতে চাষ বেশি করে, ফলে অপরদিকে 5 একর জমিতে কম করতে হবে, মানে সেম।